তো আলোচনা হচ্ছে, আমরা জানি রাম মন্দিরের দরজা খুঁড়ছে, 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হবেন প্রধানমন্ত্রীর হাত ধরে। রাজ্য সরকার আপনারাও তো দীঘায় জগন্নাথ মন্দির করছেন, তো এটাও তো আপনাদের পাল্টা কৌশল নাকি? দেখুন, ঈশ্বরে বিশ্বাসী আমি নিজে খুব ঘোর ঈশ্বর বিশ্বাসী, কিন্তু ঈশ্বরকে সামনে রেখে ভোট চাইবো, এই যে বিজেপির রাজনীতিটায় আজকে থেকে না, এরা অনেক দিন ধরেই এটা করছে। এবং ভারতবর্ষের যে মূল ধারা, আমাদের যে বিচারধারা, সেই বিচারধারা একটা ধারায় মমতাদি নেতৃত্ব দিচ্ছেন, যেটা হলো যে নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান। আমরা ইউনিটি ইন ডাইভার্সিটিতে বিশ্বাস করি, আর ওরা বিভাজনে বিশ্বাস করে। ওদের বিচারধারার সাথে বিজেপির বিচারধারার সাথে মমতাদি বা আমাদের বিচারধারার তফাৎ আছে। এরা জোর করে, আমরা কোনো জায়গায় বলি না যে জোর করে কাউকে কোনো ধর্মকে সামনে রেখে ভোট করতে হবে। আমরা বলি, আমরা আদর্শগতভাবে নীতিগতভাবে আমরা সেকুলারিজমের কথা বলি, আমরা সহিষ্ণুতার কথা বলি। এবার এই যে এরা কিরকম অসভ্য, এদের যে শুভেন্দু অধিকারী থেকে এক একটা নেতা, এরা রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে ধরনের বিষোদ্গার করে, যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, যে বিলো দ্য বেল্টের কথা ইউজ করে, কোনো ভদ্র সমাজে এই ধরনের কথা বলা যায়? যেটা বিজেপি পার্টি এন্ডোর্স করছে। অভিষেক, আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেসের সাথে আপনাদের জোট হয়, আমি জানি না জোট হবে কি হবে না, তৃণমূলের সঙ্গে আসন রফা হবে কি হবে না, না এখনো হয়নি, তুমি জানো তো, যদি হয় সেক্ষেত্রে সিপিআইএম এর সাথে আপনাদের সম্পর্ক কি হবে? জোট এই মুহূর্তে মানে যেটা সুদূর পড়া হতো সেটা নিয়ে আলোচনা করাটা সময় নষ্ট। আমি বরঞ্চ বাস্তবে দাঁড়িয়ে কথাটা বলি। প্রথম কথা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই লাস্ট ডেটটা মানে সর্বজনগ্রাহ্য, এইটা ভাববার কোনো দরকার নেই। আমি বরঞ্চ এই কথাটা বলি যে এখানে বাংলায় দুর্নীতি হয়েছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু বিনয় মিশ্র কিন্তু পোল ভোল্ট করে পালায়নি। 21-এর ভোটে বিজেপির অন্যতম পরাজয়ের কারণ ছিল তৃণমূল যেভাবে বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ, বাঙালি মনীষীদের আহ্বানকে ভোট বাক্সে কাজে লেগেছিল। ইলেকশন সবসময় একটা পরিকল্পনা নিয়ে চলে, স্ট্র্যাটেজি নিয়ে চলে, ইলেকশন স্ট্র্যাটেজি হয়। সেখানে যেখানে তৃণমূল এইগুলোকে কাজে লাগিয়েছিল, আবার এই গীতাপটের আসরে এমন কিছু মন্তব্য করে তৃণমূলের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো না? বিশ্বদা, কয়েকদিন আগে রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী, যিনি আগে মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে লেনিন, মার্কস এদেরকে খুঁজে পেতেন, সবচেয়ে বড় বামপন্থী নাকি উনি, বিশ্বব্রহ্মাণ্ড, মার্স, প্লুটো, নেপচুন সব জায়গার মধ্যে সবচেয়ে বড় বামপন্থী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি হঠাৎ করে পাল্টি খেয়েছেন। আমি জানি না এই গিরগিটি এফেক্টটা তৃণমূলে কী করে আসে, এটা বোধহয় দলীয় দোষ তাদের। উনি হঠাৎ করে বলেছেন মুখ্যমন্ত্রী হচ্ছে চৈতন্য মহাপ্রভুর উত্তরসূরি, বংশধর। উনি আবার না, আমাকে একটু বলতে দিন প্লিজ প্লিজ, আবার মা শারদার সঙ্গে তুলনা করেছেন। এই যে ভোলবদল এবং এই যে নক্কারজনক রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে, এটা কি সমর্থন করা যায়? নরেন্দ্র মোদী বিষ্ণুর একাদশ অবতার, এই হচ্ছে পিন্ডি জোট। নরেন্দ্র মোদী কি বিষ্ণুর অবতার? আমার বক্তব্য সমঝোতা হয়নি, কিন্তু গাড়িটা দেখুন, এর মধ্যে এই একটা ন্যারেটিভ কিন্তু আপনারা মিস করছেন সবাই। অমিত শাহজির কথার মধ্যে একটা বিরাট আন্ডারলাইন বার্তা আছে। আচ্ছা, উনি কি বলেছেন? 35টা আমাদের টার্গেট, তাই তো? তার মানে হি কনসিডার ডিফিট ইন 7 সিটস ইভেন বিফোর এন্টারিং দ্য গেম। উনি খেলা শুরুর আগে, কেন নয়, উনি খেলা শুরুর আগে বলছেন যে আমরা 35টা জিতবো, তার মানে 7টা হারবেন। বলতে দিন, তার মানে 7টা হারবেন। এইবার যত দিন যাবে তত এই 7টা গুলো একটা লাইন অ্যাড করবে। বৈশ্বনাথ তৃণমূল এই যে কষ্ট করে ডিফেন্ড করছেন, 35টা সিট টার্গেট দিয়েছেন অমিত শাহ। স্বাভাবিক রাজনীতিতে এটা স্বাভাবিক, একটা দলের হাইকমান্ড টার্গেট দিয়েই যাবেন। আগেরবার তারা বলেছিলেন যে এবার 22টা জিতবো, 18টা জিতেছেন। 35-এর টার্গেট দিয়েছেন, কটা জিতবেন আমার জানা নেই, আপনারা কটা জিতবেন আমার জানা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের কৌশলটা কি, আপনারা কি কৌশলে মোকাবিলা করবেন বিজেপির স্ট্র্যাটেজি? না, আমি একটা বলবো যে অমিত শাহ গতবারে বলেছিল আপকি পার 200 কি পার, আমরা ঝিলকা উস পারে পাঠিয়ে দিয়েছিলাম। আপনারা ভোটের রেজাল্টে দেখেছেন 2021-এ দোসলামের রেজাল্ট বেরিয়েছিল। আর একটা কথা বলছি, পশ্চিমবাংলায় যে 72,000 বুথ আছে, বুথে পোলিং স্টেশনে যে এজেন্ট দিতে হয়, আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি ওরা 72,000 কর্মীর বুথ ওয়াইজ নাম দিক।
আমি খুব ভালো করেই জানি ওদের কোনো সংগঠন নেই, ওরা কেবলমাত্র ওদের শরিক হিসাবে সিবিআই, ইডি আর ইনকাম ট্যাক্সকে ব্যবহার করছে। আর একটু আগে উনি বললেন না চৈতন্য মহাপ্রভুর যে খুব গায়ে উত্তরাধিকারী লেগেছে। কি চৈতন্য খুব মহাপ্রভু, গায়ে লেগেছে আপনি কথাটা। জানুন, আপনি জানুন চৈতন্য গায়ে মহাপ্রভু, লেগেছে। চৈতন্য আপনাদের থেকে মহাপ্রভু জানবো, প্রধান তৃণমূলের শিষ্য। থেকে শিখবো এটা। নিশ্চিত, আপনি শুনুন, আমি বিচারধারায় মহাপ্রভুর বিচারধারায় বিশ্বাস রেগে রাখি। যাচ্ছেন কেন? মহাপ্রভুর মাথা ঠান্ডা। সবচেয়ে বড় যিনি শিষ্য ছিলেন তিনি হলেন হরিদাস, তিনি ছিলেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐক্যের কথাটা বলেন সেটা সেই চিন্তাধারা থেকেই আমার প্রাপ্ত বসু যেটা বলেছেন তার আমি ঠিক একটা বলেছেন, ছবি তাই তো? দেখাতে বাহ, চাই, বাহ। যদি zoom ঐক্যটা কি করতে ওইরকম পারেন যে যে ইসকে নরেন্দ্র বাদ, মোদীকে এরপরে 50% ভগবান রামের থেকে বাঙালি কত বড় উঠুকে করে কথা দেখানো বলবে। হচ্ছে। একটা কথা বললো, একটা কথা যদি কিন্তু এই বললো, আমি ছবিটা আসবো। একটু দেখান আপনারা, নরেন্দ্র মোদীজিকে ভগবান রামের থেকে কত বড় করে দেখানো হচ্ছে ইউপি, বিজেপির এমপি, একটি পোস্টারে। ছত্তিশগড়, রাজস্থান, বিশ্বদা, বা এইটা একটু দেখুন। এমপি, ছত্তিশগড়, রাজস্থানে অসাধারণ ফল করেছে তোমাদের তো বিজেপি, দুটো সিট দিয়েছে, অসাধারণ 35 ফল দিয়ে করেছে কেন বিজেপি। আলোচনা আচ্ছা করছো? আমায় বলতে দাও না, আরে বাক তোমাদের তো স্বাধীনতা, দুটো সিট আরে দিয়েছে, বাক পয়সাদা। স্বাধীনতা সংবিধান চেঞ্জ করে আরে আটকিও, পয়সাদা বাক দুটো স্বাধীনতা সিট সংবিধান দিয়েছে। চেঞ্জ না, করে এখনো দাও। আমরা দিইনি লাগু কিন্তু, করেছিলাম। এখনো দিইনি। ইমার্জেন্সিটা তো আমরা লাগু এমপি, করেছিলাম। এই ছত্তিশগড়, দেখছি, এখনো কংগ্রেস দিইনি ছিল না। কিন্তু। তোমাদের কংগ্রেস দুটো তৃণমূল এমপি, কংগ্রেস দুটো ছত্তিশগড়, সিট রাজস্থানে দিয়েছে, তোমরা এখনো তো দিয়েছে, নির্বাচনে সেটা তো বলিনি বলছো। বিজেপি একটা অসাধারণ স্ক্যাম ফল বাজ করেছে। না, পার্টি, দেবজিৎ, এই যে অসাধারণ ফল যে করেছে, অভিযোগ- কিন্তু 26টা মানে তুমি যদি লোকসভার মানে ভিজাভি কম্পেয়ার করো, তখন ছিল বিজেপির হাতে 63টা, আমাদের হাতে 3টে। এখনকার রেজাল্ট প্রপাগেট করলে যারা দেখা নোটার যাবে সঙ্গে 26, যুদ্ধ করে, 26 সেখানে হচ্ছে কি ওদের নোটার 43, সঙ্গে যুদ্ধ করে ওদেরকে যদি বিশাল ভালো 250 রেজাল্ট করে, ক্রস কান করতে হয়, ঘেঁষে বাংলায় পাস করে। 35 পেতে হবে। আচ্ছা, দেখুন, এই একটা ছবি, যে প্রশ্নটা তুলে দিয়ে গেল, বিশ্বদা একটা পয়েন্ট, আমি আসবো 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 এই যে প্রশ্নটা তুলে দিয়ে গেল বৈশ্বনাথ, যে 70,000 বুথের মানে 70,000 কর্মীর নাম, বিজেপির সাংগঠনিক যে দুর্বলতা, সেটা তৃণমূলের প্লাস পয়েন্ট। দেখুন একটা কথা বলছি বৈশাদা কে, যে বৈশাদা আপনি এত জানেন কি করে বলুন তো বিজেপির? অনেকেই পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছেন, আপনি তো জন্মে তৃণমূল মানে জন্মেও তৃণমূল, মৃত্যুতেও তৃণমূল, এইরকম আপনার ইয়ে আছে। তুমি কি অভ্রকে বললে? না না, আমি বলছি যে আপনি এত জানেন কি করে, প্রথম কথা না বৈশাদা। 2 নম্বর, মানে এটা একটা অবাক কাণ্ড। 2 নম্বর হচ্ছে, কিন্তু দেখুন আপনি কিন্তু জানতেন না যে পার্থদার ঘরের পেছনে টাকা আছে বা অর্পিতার বাড়িতে টাকা আছে, আপনি জানতেন। জানলে তো আপনি আপনার মনে বুথে লোক নেই, টিভিতে লোক আছে, আপনি কি এটা আপনারা জানতেন? দেখেছেন। আপনি কি জানতেন যে টিভিতে মাগুর আপনারা মাছের আছেন, বাড়িতে অতগুলো বুথে। টাকা আছে? আপনি জানতেন না। না, কিন্তু আমি আপনি তো জানতেন নীরব মোদী, এতগুলো নরেন্দ্র টাকা মোদী বলে টাকা নিয়ে পালিয়ে বলে যাবে, রাইস সেটাও মিলে জানতাম আছে, না। এগুলো আপনি কিছুই জানতেন না। মেহুল ভাই, আপনি এগুলো নরেন্দ্র মোদীর জানতেন না। বন্ধুরা আমি টাকাটা বলছি তো বিদেশ থেকে নিয়ে আসুক। বৈশাদা দেখো, ব্যাংকের টাকা আমি লুট হয়ে আপনাকে গেলে একটা সেটা কথা বলি। বলবেন। আপনি দেবজিৎ, ভাইপো যদি বিজেপি জয়েন করে, আমি জানি এখানে এসে কি বৈশাদা তুমি আকমাদ অজিত বাম পাওয়ারের বিরোধী, এতে কোনো সন্দেহ আরে নেই। কিন্তু তুমিও একটা আকমাদের কথা BJP। পরিষ্কার, না, না, দাঁড়াও। ভাইপো যদি অভ্রের মতো না বিজেপি না, আমার একটা প্রশ্ন বাবা, আছে, ভাইপো, এখানে দাঁড়িয়ে আমার একটা বলবে প্রশ্ন, যে কংগ্রেসের এত গায়ে লাগছে কেন? বৈশাদা এগুলো জানে না, সাইনবোর্ড বৈশাদা পার্টি, ঠিক, আরে স্ক্যাম দাঁড়াও। বাজ পার্টি, এত গায়ে লাগছে কেন? প্রশ্নটা হচ্ছে ঠিক এখানে যেরকম কেরালে তোমরা মার খেলে তোমরা এখানে চেঁচাও, বৈশাখা ওখানে অনেক কেরালায় কিছু তোমাদের জানেন অবস্থা না। আমাদের থেকেও খারাপ। ও আরে বাবা দাঁড়াও না, যে দাঁড়াও না একটুখানি, তোমাদের এখনো ভারত মার্চ না কি যেন একটা হবে না, ওই কি যেন জোড়ো, সেসব হবে, তবে তো ভারত তোরো না কি একটা হবে না খুব শিগগিরই, তো সের মধ্যে ন্যায় যাত্রাটা তুমি আনবে মণিপুর তো, থেকে তুমি শুরু আনবে হবে, তো, হ্যাঁ? যে মণিপুরে যাওয়ার মতো সৎসাহ 56 ইঞ্চির নেই। কার? 56 ইঞ্চি একজনেরই আছে, তো মণিপুর pumping, মানে pumping। টোটাল ওই মানে তোমরা এই যেটা কংগ্রেস যদি এত করেছো, না চাচায় দুটো সিটও ছাড়বে না। 2 নম্বর তৃণমূল কথা, বোধহয়। এত না চাচালে দুটো সিটও ছাড়বে না নাকি? বৈশাখা, আমরা এই- একালেও দুটো এই- জিততে পারবো, বিশ্বদা, তোরা ভাড়াটে সৈন্য না হলে একটা বিশ্বদা, হতে পারবি না। এই- বিশ্বদা, ও- ও- আমি তোরা একটা- ভাড়াটে অভিষেক, সৈন্য না 1 মিনিট। হলে একটা বুথে লোক আরে দিতে বাবা, পারবি। এটাকে এত চর্চা রেগে করো না, যাচ্ছেন একটা কেন? কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে। ডাক্তারবাবু একটু আগে একটা কথা বললেন, যে আমি বলছিলাম যে ইন্ডি জোটের মধ্যে ডাক্তারবাবু আছেন, অভিষেকও আছে, কিন্তু জায়গা ছাড়ছে না। ডাক্তারবাবু একটা অসাধারণ কথা বললেন যে এত যে দুর্নীতির কথা বলছো, এত কিছু বলছো, কিন্তু কোনো জায়গাতে সরাসরি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত করার মতন ক্ষমতা কংগ্রেসের নেই। আর দ্বিতীয়ত, কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি কোনো সত্যি নেতা নেই, এটা তো ঘটনা। এবারে যেটা মুশকিল ওদের হচ্ছে, যে প্রত্যেক জায়গাতে কংগ্রেসই করে দেবে, কংগ্রেসকে মানতে হবে, এই কথা বলে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছেন। এই তার সঙ্গে কাদের সঙ্গে জোট করছেন? দেবজিৎ পুরো বিধবা কাদের পিসি। সঙ্গে? দেবজিৎ কাদের- পুরো বিধবা পিসি। কাদের সঙ্গে? With কাদের due সঙ্গে respect, যুদ্ধ? কাদের with সঙ্গে due যুদ্ধ? respect, কাদের সঙ্গে? শরৎচন্দ্রের ব্রিগেডে- গল্পের বিধবা পিসি। বলতে দাও না। মানে কুজি ব্রিগেডে মন্থরা, এই গীতা রাম পাঠ। মন্দিরের পাশে না, কুজি বিশ্বদা, মন্থরার পোস্টার তুই পাচ্ছিস? বিশ্বদা, এবার আমরা রাম মন্দিরের পাশে মানে কুজি কম্পিটিটিভ মন্থরা মন্দিরটা কমিউনালিজম তোর। হচ্ছে, বলতে পুরো দাও না, কুজি ভয় পাচ্ছ কেন? সত্যিটা শোনো না। কম্পিটিটিভ কিন্তু কমিউনালিজম তুই হচ্ছে, কি- পার্থদা তুই কি বললেন, সিট পাবি নাকি? তোর ঝগড়া সিট লাগা পাবি? কোনো জায়গায় তোর এসে, তৃণমূলী বিজেপি কোনো পাবে। জায়গায় পার্থদা, এসে, তুই কি সিট পাবি না যখন তৃণমূলী ভাইজান বিজেপি এসে পাবে? যখন আগে এটা বল। ইনশাআল্লাহ বলে ক্রিকেটকে যখন বিজেপি সবাই নিজের আগে তৃণমূলী তখন বিজেপি কিন্তু পাবে। আপত্তি করে না। তোর সিটটা কি তখন তৃণমূলী কিন্তু বিজেপি? কোনো পার্থদা, আপত্তি করে না। আপনারা ভাইজানের ভরসায় ব্রিগেড করেছেন। একদম না, আমি আবার বলছি যে কার ভরসায় ব্রিগেড করছে আবার 7 তারিখ দেখতে পাবেন। তো
ফলে সেদিনও আমি বলবো গীতা ওই দিন পাঠের ভাইজান থাকবে না? গীতা পাঠের ভিড় এবং অন্য ভিড়টাও দেখে নেবেন, অসুবিধে নেই, হোক দুটোই হোক না। আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে দুর্নীতির যে নিয়ে আপনি মোশনটা দিয়েছিলেন পশ্চিমবঙ্গে এই কারণের জন্য ইউনিক, কারণ আমি এটা দাবি করছি না যে ইডি সিবিআই সব ক্ষেত্রে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তারা এগিয়ে যায় অন্যায় খুঁজে বের করতে, তারাও হচ্ছে পলিটিক্যালি কন্ট্রোল নাই। কিন্তু এই রাজ্যে যেটা অসুবিধের জায়গায় তৃণমূলের যে বিরুদ্ধে বললে তৃণমূলের CPM ভালো বিরুদ্ধে লাগে, এই তো। তৃণমূলের বিরুদ্ধে হ্যাঁ, যখন সেটা বলে বুঝতে পেরেছি। সেটা হাইকোর্টের ওয়াকফ বিচারপতিরা কেলেঙ্কারি, মাটি বিচারপতিরা কেলেঙ্কারি, বলে সিপিএম মানে আগে থেকে বিজয়- করুক, এটা রাহুল বিজয়- গান্ধীকে সিটটা ছাড়বে কি ছাড়বে না? এটা সিপিএম তৃণমূলের মরুভূমি করে দিয়ে CPM গেছিল। রাহুল গান্ধীকে মমতা সিটটা ব্যানার্জি ছাড়বে ঘুরে কি রেখে ছাড়বে দিয়েছে। না? Court order, আপনি CPM CPM রাহুল হ্যাঁ, গান্ধীকে সে তো সিটটা বিকাশ ছাড়বে। ভট্টাচার্য, আমি তো বললাম, নির্দিষ্ট বিকাশ জজের ঘাড়ে গিয়ে ভট্টাচার্য তিনি না। প্রার্থনা CPM কি করেন। রাহুল একজনকেও গান্ধীকে জেলে ঢোকাননি সিটটা ছাড়বে। ছাড়বে? একজনকেও কেন জেলে ঢোকাননি বৈশাদা? আমি বলছি যে কি সুন্দর। সিপিএম এর সবাই চোর, আমরাও জানি, আমরা আপনার সঙ্গে বিশ্বাস করি। একজনকেও কেন জেলে ঢোকাননি, কেন সিপিএম এ সুশান্ত ঘোষ জেলে ছিল, কেন? বিভিন্ন চোর চলে সুশান্ত ছিল, ঘোষ? খুনি, কোথায় দুর্নীতিগ্রস্ত ছিল? সিপিএম তো না, খুনি। তার কারণ সুনীল দত্ত বেল পেয়েছিল, না, আমি একটু সুনীল দেবজিতের- দত্তর এগেনস্টে আমি- থাকবে। আমি 12 বছর দেবজিতের ধরে, 12 আমি বছর দেবজিতের ধরে প্রশ্নের ক্ষমতা উত্তরটা চালাচ্ছেন, দিচ্ছি। সরকার চালাচ্ছেন, একজনকে কেন এতগুলো জেলে কমিশন, ঢোকানো হয়নি? একটা লোক তার কারণ বের করতে দিদি পারেনি। শুরুতেই আপনারা চুরি বলেছিলেন, করে গেছেন না? আমরা তার কোনো বদলা নয় ঠিকানা নেই। বদলের ছেড়ে দিন রাস্তা তাহলে। করবো। তাহলে বদলা সরকার বদলা ছেড়ে নয় দিতে হবে। বদলের রাস্তা সরকার করবো। ছেড়ে দিন। আমি 30 সেকেন্ড করে সময় দিচ্ছি, তাহলে শেষ পর্যন্ত আমাদেরই আলোচনার নির্যাস, আমাদের যে আজকের মোশন ছিল তার নির্যাস কি দাঁড়ালো? শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের যে ভোট যুদ্ধ হতে চলেছে, ভারতবর্ষে তো হবেই, সেই যুদ্ধে স্ট্র্যাটেজি, সংগঠন, ইস্যু, নানা বিষয় থাকবে। শেষ পর্যন্ত কি হতে চলেছে, দাঁড়াচ্ছে এটা কি কৌশিক? লাস্ট 30 সেকেন্ড, তাই তো? একদম। আমি নিশ্চিত ভারতের সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গকে যেভাবে ভাতে মারার চক্রান্ত করছে, 1,15,000 কোটি টাকা আমাদের পাওনা রয়েছে সেটা দিচ্ছে না, এবং যেভাবে বাংলা এবং বাঙালির মনীষীদের বিজেপি ক্রমাগত আক্রমণ করে চলেছে, তার জবাব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আগামী লোকসভা নির্বাচনে দেবে। লোকসভা নির্বাচনের রেজাল্টের দিন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, পশ্চিমবঙ্গে আবার ধন্যবাদ। সবুজ ঝড় উঠবে। ধন্যবাদ পার্থদা। বিশ্ব, আমি আবারও বলছি, প্রত্যেকটা ভোটই মানুষ চায় যে তার নিজের রুটি রুজি অন্ন বস্ত্রর এই জায়গাটার থেকে আমরা এগিয়ে যেতে, এই ইস্যুগুলোকে হাইলাইট করতে। ফলে এখানে দাঁড়িয়ে এই যে জীবনের বাইরে দাঁড়িয়ে, আমি বলছি যেখানে দাঁড়িয়ে জীবন জীবিকার বাইরে দাঁড়িয়ে এই যে কম্পিটিটিভ পোলারাইজেশন অ্যান্ড কমিউনালাইজেশন, এই যে পলিটিক্সটা হচ্ছে, তার থেকে মানুষ নিষ্কৃতি চাইবেন। এবং এইটুকু বুঝে গেছেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে ইনডাইরেক্টলি বিজেপিকে ভোট দেওয়া, বা বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুটো বামপন্থীরা দলের বিকল্প। বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরাই বিকল্প হবে, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। না না, বামপন্থীরা বিশাল বড় বিকল্প। সরলা মহেশ্বরীকে মাথায় তুলে নেচেছিলেন, মনোরঞ্জন পাত্র যিনি কনভিক্টেড আসামি, খুন করেছিলেন, তাকে মাথায় তুলে নেচেছিলেন, বামপন্থীরাই বিকল্প। এটাই তো বলতে হবে। আরেকটা জিনিস বলি, এই যে লতানোগাছ পলিটিক্স সিপিআইএম করছে, এত যদি এরা নীতিনৈতিকতার পরিকাষ্টা হয়, ওই পিন্ডি জট ছেড়ে বেরিয়ে আসুক না, তারপরেই বড় বড় কথাগুলো বলুক, তাহলে তো সেইটার বিশ্বাসযোগ্যতা থাকে। আরেকটা কথা বলি, তৃণমূল যে নোংরা রাজনীতি করছে, তারা যদি সত্যিই মনে করে যদি বঞ্চনা হয়ে থাকে, আর যদি সত্যি হয়ে থাকে, অ্যাজ পার আর্টিকেল 131 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কেন তারা সুপ্রিম কোর্ট যাচ্ছে না? যাচ্ছে না একটা কারণে, কারণ তারা জানে সুপ্রিম কোর্ট গেলেই তাদের এই চুরি চামারিগুলো ধরা পড়ে যাবে, কারণ সব প্রমাণ দিতে হবে। অভিষেক, বিজেপি ভোট নিয়ে ঠিক যতটা সিরিয়াস দেশ নিয়ে নয়, ওই কারণে আজকে সাক্ষী মালিক থেকে শুরু করে বজরং পুনিয়ারা রাস্তায় থাকে। মোহাম্মদ শামী বা আশদীপের ধর্মটা তাদের পারফরমেন্সের সঙ্গে লিঙ্ক করা হয়। সেখানে দাঁড়িয়ে জাস্ট একটাই কথা আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে রাজনীতির টানাটানি তো থাকবেই, কিন্তু আবু শেখ এবং অভিষেকের অধিকার যেন সমান থাকে। এবং জাস্ট জোটের ক্ষেত্রে একটা বক্তব্য সবার জন্যে, ইন্দিরা গান্ধীকে হারাবার জন্য যখন জনসংঘ এবং সিপিএম এক হয়েছিল, তখন এক পক্ষকে স্টালিন আর অন্য পক্ষকে কিন্তু সাভারকার পড়তে হয়নি, একটু মাথায় রাখবে। দেবজিৎ। দেখো, জোট নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই দাদা, কেননা জোট দেশের মানুষ বুঝেছেন কি হতে চলেছে, কি হতে চলে, নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। প্রশ্ন হচ্ছে স্ট্র্যাটেজি জেতে না। কোনো জায়গায় নির্বাচন হলে মানুষ, সেই এলাকার মানুষ ভোট দেন, মানুষ জেতে। দুর্নীতি হয়েছে মানুষের সঙ্গে, টাকা চুরি হয়েছে সাধারণ মানুষের, চাকরি পাননি সাধারণ মানুষ, রাস্তায় বসে আছেন আমার আপনার বাড়ির সাধারণ বাড়ির ছেলে মেয়েগুলো। আজকে যাদের ত্রাণের ত্রেপল, ত্রাণের চাল চুরি হয়েছে, সেটা সাধারণ মানুষের। কারা চুরি করেছেন, কে চুরি করেছেন, কার নির্দেশে হয়েছে, কার অনুপ্রেরণায় হয়েছে, সবাই জানে। মানুষ শুধু বসে আছে, নির্বাচনটা সুস্থভাবে যদি হয়, তাহলে সোজাসুজি গিয়ে বোতামটা টেপার জন্য বিজেপির পক্ষে। একদম। 2011 সালের আগে আমাদের স্লোগান ছিল সিপিএম মাস্ট গো। এত খুন, জখম, রাহাজানি, মানুষকে খুন করা, দুর্নীতি, সিপিএমকে আমরা বলেছিলাম সিপিএম মাস্ট গো। আজকে 2024 সালের নির্বাচনে ভারত জুড়ে যে আওয়াজ উঠবে সেটা হলো বিজেপি মাস্ট গো।
1:1 লড়াই হবে ভারতবর্ষে। যদি একের বিরুদ্ধে এক প্রার্থী ভারতবর্ষের 543টা সিটে দেওয়া যায়, বিজেপি পরাজিত হবে। এই রাজ্যে, এই দেশে একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার গঠন হবে। শুরুটা যাকে দিয়ে করেছিলাম তাকে দিয়েই শেষ করি। স্বামীজি বলতেন, সত্যই ধর্ম। এই মঞ্চে উপস্থিত সব পক্ষেরই দাবি যে তারাই সত্য। এই ধর্মযুদ্ধে কোন সত্যের জয় হয় সেটাই এখন দেখার। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।